আসসালামু আলাইকুম। আসলে সশস্ত্র বাহিনীর সংস্কারের উপর মূল বক্তব্যটা যারা সশস্ত্র বাহিনীতে বিভিন্ন সময় দায়িত্ব পালন করছেন ওনারাই বলবেন। তবে যেহেতু জাতীয় নিরাপত্তার বিষয়টা শুধুমাত্র সশস্ত্র বাহিনীর উপর এককভাবে নির্ভর করে না, একই সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর এর সাথে জড়িত। আমাদের অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, এভাবে আরো অনেক ফ্যাক্টরের উপর এটা নির্ভরশীল। আর আমরা যদি প্রতিরক্ষা বাহিনী অথবা সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে চাই, তাহলে সরাসরি যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাজেট। এর আগে একজন বক্তা বলে গেছেন আমাদের প্রতি বছর হয়তো $2 বিলিয়ন কাছাকাছি বাজেট থাকে। তা আমরা জিডিপির সাথে হিসাব করলে এরকমই মনে হয়। কিন্তু এই বাজেট যদিও অন্যান্য রাষ্ট্রের তুলনায় অনেক কম, কিন্তু এটাকে যথাযথভাবে ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ। আমরা জানি প্রতিরক্ষা বাহিনীর যে সংস্কারের বিষয়টা এখানে আসছে, এখনো পর্যন্ত সশস্ত্র বাহিনী সংস্কারের কোনো কমিশন তৈরি করা হয়নি, যদিও অন্যান্য 8টা বিষয়ে সংস্কার কমিশন তৈরি করা হয়েছে এবং তারা রিপোর্টও সাবমিট করেছে। আসলে মূল বিষয়টা হচ্ছে গত 1.5 দশক সময়ে বাংলাদেশের মৌলিক যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোকে একেবারে কাঠামোগতভাবে দুর্বল করে ফেলা হয়েছে এবং এই ক্ষেত্রে প্রধান টার্গেট ছিল হচ্ছে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীর যে বাজেটটা ছিল সেই বাজেটটা যথাযথ প্রয়োজনের নিরিখে কিন্তু খরচ করা হয়নি। আর এই প্রতিষ্ঠানের একটা প্রশিক্ষণ থেকে শুরু করে নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, এসব ক্ষেত্রে যে আহ, দুর্বল পরিস্থিতি তৈরি করে এটাকে অনেকটাই অনুগত সশস্ত্র বাহিনীর নীতির দিকে নিয়ে যাওয়া হয়েছে বা আধা অনুগত প্রতিরক্ষা নীতি গ্রহণ করা হয়েছে, সেটা আমরা সবাই জানি। প্রথমে যে বিষয়টা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি এই সশস্ত্র বাহিনীর যে কাঠামোগত দুর্বলতা গত 16 বছরে তৈরি হয়েছে এটাকে সংস্কার করার প্রয়োজন আছে। যেমন যেভাবে সশস্ত্র বাহিনীর সদস্যদের অতীতে রিক্রুটমেন্ট করা হতো, যেভাবে প্রশিক্ষণ দেওয়া হতো, যেভাবে তাদের পদোন্নতি হতো, সেই জায়গাটাতে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। কাঠামোতে দুর্বলতা রেখে এই বাহিনীকে কোনোভাবেই যুদ্ধের জন্য সামনে এগিয়ে নেওয়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বাজেটের সীমিত যে বাজেট প্রতিরক্ষা বাহিনীর জন্য আছে, এই সীমিত বাজেটটাকে পরিকল্পিতভাবে যেখানে নিড যত বেশি ওখানে খরচ করা। আমি একটা উদাহরণ দিব, আপনারা আরো অনেক বেশি ভালো কিছু জানেন। আমাদের এখন প্রতি মাসে $2 বিলিয়ন করে রিজার্ভে যুক্ত হচ্ছে। এই যে $2 বিলিয়ন, আসলে এই $2 বিলিয়ন কাছাকাছি অর্থ কিন্তু বাংলাদেশ থেকে পাচার হয়ে যেত ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, আপনারা সবাই জানেন। আমরা যদি এই পাচারকৃত অর্থটা সেভ করে কিন্তু রিজার্ভে এখন অলমোস্ট প্রায় $27 বিলিয়ন রিজার্ভ আছে। আর 8 মাস আগে এই রিজার্ভ ছিল হচ্ছে 9 বিলিয়ন বা $10 বিলিয়ন মতো। টাকা সংগ্রহ করা সম্ভব প্রতিরক্ষা বাহিনীকে মানে শক্তিশালী করার জন্য। এখন এই প্রতিরক্ষা বাহিনী শক্তিশালী করার জন্য আরো কিছু বিষয়ে দৃষ্টি দিতে হবে, সেটা হচ্ছে আমাদের শত্রু কারা, কোন দিক থেকে নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে। আমাদের বৃহৎ প্রতিবেশী ভারত, আরেকদিকে সীমান্ত রয়ে গেছে আমাদের মিয়ানমারের সাথে। এখন মিয়ানমারকেও আমরা ঠিক একেবারেই অবৈরী কোনো প্রতিবেশী হিসেবে আমরা চিহ্নিত করতে পারি না। আমার আগে এক বক্তা বলেছেন মিয়ানমারের একটা বিমান হামলা আমরা নীরবে সহ্য করেছি। এই যে সব দিকের নিরাপত্তার ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্য কি করতে হবে এটা আমাদের ভাবনা চিন্তা করা দরকার। যেমন আমরা MiG-27 বা এই টাইপের জিনিস আমরা প্রতিরক্ষার জন্য এনে আমাদের বাজেটের একটা বড় অংশ ওখানে দিতে পারি, কিন্তু আমার এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে কি আমরা ড্রোন প্রযুক্তির দিকে যাব, আমরা কি যৌথ উদ্যোগ নিয়ে আমাদের গোলা বারুদ তৈরি করার দিকে যাব, নাকি এক্সপেন্সিভ জিনিস আমরা আমদানি করব? এই বিষয়গুলোতে আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তাদের কিন্তু কথা বলা দরকার। আর সামগ্রিকভাবে যে সংস্কারের বিষয়টা আছে, আমি মনে করি যে প্রতিরক্ষা বাহিনীতে সংস্কার প্রয়োজন এবং এই ক্ষেত্রে একতরফা কোনো বিষয়কে এড়িয়ে যাওয়ার জন্য অন্তত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য আছে এই জায়গাটাতে প্রেসিডেন্টের অধীনেই দুটো বিষয়কে নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। প্রথম হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আসলে প্রেসিডেন্টের হাতে থাকা দরকার এবং দুর্নীতি দমন কমিশন যেটা আছে এই বিষয়টাও প্রেসিডেন্টের হাতে যাওয়া দরকার। বাড়তি আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে বিচার বিভাগ। যাই হোক, অন্তত প্রথম দুটো যদি আমরা প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নিয়ে যেতে পারি তাহলে এক ধরনের ভারসাম্য কিন্তু আমরা তৈরি হবে। আর সামরিক উপদেষ্টা অথবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে বিষয়টা আছে এটাও আমাদের চিন্তা করতে হবে, যেহেতু অনেক দেশেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে কমিউনিকেশন, আলাপ আলোচনা, সংলাপের জন্য এই পদটা প্রয়োজন আছে কিনা আপনারা চিন্তা করে দেখবেন। সবশেষে একটা কথা বলি, আমরা আমাদের বৃহৎ প্রতিবেশী দেশের দিকে আমরা অবলোকন করি, তাকাই। একটা বিষয় আমাদের উপলব্ধি করতে হবে, তারা প্রতিরক্ষার ক্ষেত্রে যে স্টেপগুলো নিতে যায় এগুলো তাদের মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে। আমি একজন মিডিয়া কর্মী হিসেবে আমি খুব সূক্ষ্মভাবে এটা পর্যবেক্ষণ করি। গত 7 মাসে ভারতের অধিকাংশ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে যদি অবজার্ভ করা হয় তাহলে তাদের দৃষ্টিতে আমরা কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ এবং সংবেদনশীল একটা এলাকা চট্টগ্রামের দিকে দেখতে পাই। একসময় আমরা চিকেন নেক বলতে ওই দিনাজপুরের উপরের ওই শিলিগুড়ি করিডোরকে বুঝতাম। এখন ভারতীয় মিডিয়া এই চিকেন নেক বলতে ফেনী নেক অথবা ফেনী এবং চট্টগ্রামের যে সংবেদনশীল যে জায়গাটা আছে এটাকে বুঝিয়ে থাকে। আর আমরা এটাও জানি যে রামগড়ের সাথে যে ব্রিজটা, এটা কোনোভাবেই বাংলাদেশের প্রতিরক্ষা নীতির সাথে সহায়ক কোনো উদ্যোগ ছিল না, কিন্তু সেটা করা হয়েছে। তারপর ওই সীমান্ত বরাবর একদম ইয়ে পর্যন্ত বান্দরবানের পুরো সীমান্তে যে মহাসড়ক তৈরি করা হয়েছে আমাদের প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে, সে মহাসড়ক তৈরির যে কন্ট্রাক্টটা ইরকনকে দেওয়া হলো, এটা আমাদের প্রতিরক্ষা নীতির সাথে কোনোভাবে যায় না। তারপর ফেনীর ভিতরে যে একটা বিপুল এলাকা ভারতীয় আদানি গ্রুপকে আপনার ইপিজেড তৈরি করার জন্য দেওয়া হলো, সেটাও আমাদের প্রতিরক্ষা নীতির সাথে যায় না। আবার এর কাছাকাছি যে সমুদ্র সীমা আছে, এই সমুদ্র সীমার যে ব্লক অনুসন্ধানের জন্য যে কোম্পানিগুলোকে দেওয়া হলো, এর সাথে আবার ইন্ডিয়ান কোম্পানি সম্পৃক্ত হওয়া, এটাও আমাদের প্রতিরক্ষা নীতির সাথে যায় না। এই কয়েকদিন ধরেই আমরা ভারতীয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের একটা খণ্ডিত ম্যাপ দেখতে পাই। যেমন এর মধ্যে এক লোক যেটা বললো সেটা হচ্ছে তাদের 7 সিস্টার এখন 9 সিস্টার হয়ে গেছে। এই যে 9 সিস্টার হওয়া, তার মানে পার্বত্য চট্টগ্রামকে ওদের সাথে মিশাই দেয়া, এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। সাড়া দেওয়ার দরকার নেই, সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, তবে আমার প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া দরকার। আমরা জানি আমাদের পার্বত্য চট্টগ্রামটা যে সংবেদনশীল এলাকাটা, এই সংবেদনশীল এলাকা এবং আমাদের প্রতিবেশী যে মিয়ানমার আছে, মিয়ানমারের রাখাইন স্টেট বা অন্যান্য জায়গাগুলো, মিয়ানমারের অলমোস্ট এখন প্রায় 70% জায়গা বিদ্রোহীদের দখলে, এবং বাংলাদেশ সীমান্তের যে এলাকাটা রাখাইন স্টেট, এর 17টার মধ্যে 14টা টাউনশিপ হচ্ছে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আমরা এমন জিনিসও দেখতে পাই বাংলাদেশের বান্দরবানের ভেতরে আরাকান আর্মি মাঝে মধ্যে এখানে ঢুকে পড়ছে, বা এই বিষয়গুলো প্রতিরক্ষার কারণে হয়তো এটা প্রকাশ করা হয় না। কিন্তু ভাবতে হবে, আরাকান আর্মির যদি 6-7 হাজার বাংলাদেশের পাহাড়ি রিক্রুটমেন্ট করে থাকে এবং তাদের এই ট্রেনিং এবং তাদেরকে যদি অস্ত্র ওসব জায়গা থেকে আসে, তাহলে কিন্তু আমরা কি ধরনের দেশের নিরাপত্তা বিধান করব, এই বিষয়টা কিন্তু আমাদের ভাবতে হবে। একটা জিনিস আন্তর্জাতিকভাবে নানান জায়গায় আলোচনা হয়, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার যে মানচিত্র, বিদ্যমান মানচিত্র আছে, এটাকে পুনর্গঠন করা, পুনর্ভাবে নির্ধারণ করা। আমরা আজকে বাংলাদেশের পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধের একটা ঢঙ্কা, একটা উত্তাপ উত্তেজনা দেখতে পাই। যদি এই যুদ্ধ হয় তাহলে এটার প্রভাব থেকে বাংলাদেশ কোনোভাবে মুক্ত হবে না। আর মনে রাখবেন, বাংলাদেশের আশপাশে নানান ধরনের রাষ্ট্র তৈরি করার জন্য, বাফার স্টেট তৈরি করার জন্য নানান উদ্যোগ আয়োজন কিন্তু আছে। এইসব বিষয়গুলোকে গভীরভাবে চিন্তা করে আমাদের প্রতিরক্ষা নীতি সংস্কার, পুনর্গঠন এবং আমরা যারা আছি তাদেরকে জাতীয় নিরাপত্তার চিন্তা করতে হবে। সবাইকে ধন্যবাদ।